শেখ হাসিনা পতনের 2 বছর পর কেন সাধারণ মানুষ আবার শেখ হাসিনা চাইতেছে? নাম্বার 1, শিল্পের দর্শন। 5ই আগস্টের পর এই যে পুলিশ দেখতেছেন, এটা গাজী গ্রুপের। এই গাজী গ্রুপে হাজার হাজার মানুষ কাজ করত। 5ই আগস্টের পর দফায় দফায় 3বার ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, অগ্নি সংযোগ করা হয়েছে। এর এমন অবস্থা করা হয়েছে, এখানে আর পুনরায় এই কোম্পানি বসানো মোটেই সম্ভব নয়। এখানে যারা কাজ করতো, হাজার হাজার শ্রমিক কর্মচারী, তারা বেকার হয়েছে, তারা এখন মানবত জীবন দান করছে। শুধু এটাই নয়, ইসলাম গ্রুপ প্রায় 42 বছরে তিলে তিলে গ্রুপ ছিল, সে গ্রুপটাও ধ্বংস হয়ে গেছে, বন্ধ করে দেওয়া হয়েছে। এবং যারা কর্ম হারাইছে, তাদের মানবতার জীবন, তারা হতাশ হয়েছে। কারণ আরও হাজার হাজার গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ বেকার হচ্ছে। এই বেকার হওয়ার কারণে মানুষ আজ দিশেহারা। 5 আগস্টের পরে যত অপরাধী ছিল, যেমন চুরি, ছিনতাইকারী, বাটপার, জঙ্গি, সকলকে ছেড়ে দেওয়া হয়েছে। আর জেলে ভরা হয়েছে সাধারণ মানুষ, যারা স্বাধীনতাকে বিশ্বাস করে, যারা আওয়ামী লীগকে ধারণ করে। নাম্বার 3, শেখ হাসিনা সরকারের পতনের পর মোল্লারা ভাবছে যে দেশের ক্ষমতা এখন তাদের হাতে, তাই তারা মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের বলাৎকার করতে দ্বিধা করছে না। প্রতিনিয়তই ধরা পড়ছে, বলাৎকারের ঘটনা আসছে, বলাৎকার করে তাদেরকে মেরে ঝুলিয়ে রাখছে, ছোট ছোট মেয়েদের দর্শন করছে। তারা বাচ্চাদের বলাৎকারের পাশাপাশি এই বাউল শিল্পীদের উপর আক্রমণ চালায়, অর্থাৎ দেশের সকল প্রকার মাজার আক্রমণ চালাইছে, ভাঙচুর করছে, লুটপাট করছে। তারা এদেশে এক উগ্রবাদীর রাষ্ট্র হিসেবে পরিণত করতে যাচ্ছে। এগুলো শুধু দেশে নয়, বহির্বিশ্বে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে। ফলে এদেশের বিনিয়োগ বন্ধ হয়ে গেছে। এদেশের বিনিয়োগ উগান্ডার চাইতেও কমে গেছে। নাম্বার 4, নির্বাচনের 3 দিন আগে ডক্টর ইউনূসের গোলামি চুক্তি, এবং সেই চুক্তি অনুযায়ী বর্তমান সরকারের সেই চুক্তির অনুমোদন। অর্থাৎ এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের যে স্বাধীনতা, সেটা হারিয়ে ফেলেছে। যে কোনো ধরনের বিশ্বের সাথে বা বাণিজ্যিক কাজ করতে গেলে যুক্তরাষ্ট্রের অনুমোদন লাগবে, এবং বেশি দামে এলএনজি গ্যাস, গম এবং কৃষিপণ্য যে চুক্তি আদেশ জারি করেছে, এতে দেশের সার্বভৌমত্বকেই হুমকির মুখে ফেলে দিয়েছে। নাম্বার 5, এই 24-এর আন্দোলনকে যখন 71 সালের বিপক্ষে দাঁড় করানো হয়েছে, অর্থাৎ 71-এর মুখোমুখি দাঁড় করা হয়েছে। এই 24-এর আন্দোলনকারীরা যখন বলে যে 71 সালে দেশ স্বাধীন হয়নি, স্বাধীন হয়েছে 24 সালে। 24-এর আন্দোলন ছিল কোঠা বিরোধী আন্দোলন, তারপরে সেটা হয়েছে সরকার বিরোধী আন্দোলন। আর 71 সাল হয়েছে 52 থেকে 71 সাল পর্যন্ত সাধারণ মানুষের সংগ্রামের ফসল। এই 71-এর মাধ্যমে একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছে, মানুষ একটা দেশ পেয়েছে, একটা পতাকা পেয়েছে, একটা পরিচয় পেয়েছে। আর এই দেশবিদ্রোহীরা যখন এই 24-কে 71-এর মুখোমুখি দাঁড় করা হয়েছে, তখন মানুষ এটা বুঝে গেছে যে এটা মূলত ছিল দেশবিদ্রোহীদের আন্দোলন। এটা 71-কে মুছে ফেলার জন্য একটা আন্দোলন। এটা ছিল মূলত 71-এর পরাধীন শক্তিকে দেশ দখলের একটা আন্দোলন। এই কারণে মানুষ এখন আর সেই 24-এর যোদ্ধাদের বা আন্দোলনকারীদের মানুষ সহ্য করতে পারে না। যেখানে যায় সেখানেই তাদেরকে প্রতিহত করে। আবার বলতে পারেন, এই আন্দোলনে যে 850 জন লোক মারা গেল, অনেক লোক পঙ্গু হলো, চোখ হারালো, এদের কি হবে? এই আন্দোলনের এত হত্যার কারণ দোষ শুধু পুলিশের নয়, এই আন্দোলনকারীদের আছে। আন্দোলনকারীরা অত্যাধিক অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মকভাবে পুলিশের উপর আক্রমণ চালাইছে, থানা লুটপাট করছে, পুলিশ হত্যা করেছে।
তখন পুলিশও তারা কি করছে, বাধ্য হয়ে গুলি ছুটছে এবং পুলিশও সহনশীল হতে পারত এবং আন্দোলনকারীরাও সহনশীল হতে পারত। তারা যদি শান্তি শৃঙ্খলভাবে আন্দোলন করত তাহলে এত লোক প্রাণহানি হতো না। কারণ এদেশের লাশের রাজনীতি, লাশ পড়লেই সরকারকে সহজে পতন করা যায়। আর সরকারকে পতন করার জন্য তারা লাশকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। শুধু পুলিশের গুলিতেই এতগুলো লোক মারা গেছে তা নিশ্চিত বলা যাবে না। অর্থাৎ ভিতরে থাকতে পারে গভীর ষড়যন্ত্র, যা লাশের রাজনীতিতে পরিচিত। লাশ ফালানোর জন্য পুলিশ এবং বাইরের কোনো শক্তি এতগুলো মানুষ হত্যা করেছে। কোনো হত্যাই দেশের জন্য মঙ্গল নয়। যারা হত্যায় জড়িত, সে হোক পুলিশ হোক আন্দোলনকারী, প্রত্যেক হত্যার বিচার হতে হবে। তা না হলে দেশে কখনোই শান্তি ফিরে আসবে না, ন্যায় বিচার হবে না, দেশের মানুষ এ থেকে শিক্ষা নেবে না।